হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? লাস্ট ক্লাসে আমরা গাঢ়ত্ব অনুসারে দ্রবণের যে শ্রেণীবিভাগ, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, এগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আজ আমরা দ্রাবকণার আকারের ভিত্তিতে দ্রবণের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। দ্রাবকণার আকারের ভিত্তিতে দ্রবণ তিন ভাগে বিভক্ত। দ্রবণকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন, প্রলম্বন বা সাসপেনশন এবং কলয়েড দ্রবণ বা কলয়েডিয়াল সলিউশন। এখানে একটা কথা তোমরা মনে রাখবে, গত ক্লাসে আমরা দ্রবণ বলতে যা বুঝিয়েছি তার পুরোটাই কিন্তু প্রকৃত দ্রবণকেই ইন্ডিকেট করছে। তাই আমাদের এই যে ক্লাসিফিকেশন দ্রবণের, প্রকৃত দ্রবণ যে পার্টটা, সেটা অলরেডি তোমরা অনেকটাই জেনে আছো। আমরা গত ক্লাসে চিনির জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ, সেগুলি দিয়ে তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়েছিলাম। সেই সলিউশনগুলি অ্যাকচুয়ালি কি না, সেগুলি হচ্ছে প্রকৃত দ্রবণেরই এক্সাম্পল। তো সেখান থেকে আমরা প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্যগুলিও অনেকটাই জেনে গেছি। তার সাথে দু একটা নতুন জিনিস আমরা অ্যাড করব, তাহলেই প্রকৃত দ্রবণ সম্পর্কে আমাদের বিস্তারিত জানা হয়ে যাবে। নতুন করে কি আসছে না, প্রকৃত দ্রবণের যে দ্রাবক কণাগুলি, যেগুলি খুব ছোট এবং তাদের ব্যাস 10⁻⁻7 সেন্টিমিটার বা 1 ন্যানোমিটার বা তারও কম হয়ে থাকে। যে কারণে কি হয়, এই প্রকৃত দ্রবণের দ্রাবের কণাগুলিকে আমরা খালি চোখে দেখতে পাই না। এই যে দ্রাবের কণাগুলিকে ফিল্টার কাগজ বা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে তারা সহজেই চলে যায়, যে কারণে আমরা ফিল্ট্রেশন পদ্ধতিতেও তাদেরকে কি করতে পারি না, না আলাদা করতে পারি না। প্রকৃত দ্রবণ গতদিনে তোমরা দেখেছ যে সমসত্ব প্রকৃতির হয়ে থাকে। প্রকৃত দ্রবণ খুবই স্বচ্ছ প্রকৃতির হয়, স্থায়ী প্রকৃতির হয়। আর একটা নতুন তোমরা ধর্ম আজকে জানবে, যে প্রকৃত দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা আলোকরশ্মি ফেলি, তাহলে সেই দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মির যে গতিপথ, সেটা চোখে পড়বে না। এই যে ধর্মটা, যে ধর্মের কারণে এমন একটা ঘটনা ঘটতে পারে যে দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মি গেল এবং দ্রবণের মধ্যে তার যে গতিপথ সেটা দেখা গেল, তাহলে সেটাকে আমরা বলবো কি টিন্ডাল প্রভাব। আমরা পরে কলয়েডিয়াল সলিউশন যখন পড়ব, বিস্তারিত টিন্ডাল প্রভাব সম্পর্কে জানব। তো এখানে শুধু একটাই কথা তোমাদের জানার, যে প্রকৃত দ্রবণ আলোর বিচ্ছুরণ প্রদর্শন করে না। তো এগুলিকে আমরা ফিল্টারের মাধ্যমেও পৃথক করতে পারছি না, তাহলে কিভাবে আমরা তাদেরকে পৃথক করব না, প্রকৃত দ্রবণের যে দ্রাবক কণাগুলি, দ্রাবক থেকে পৃথক করার জন্য আমরা বাষ্পীভবন বা ক্যালাসন পদ্ধতির সাহায্য নেব। তাহলে এই সব কিছুকে কম্পাইল করে আমরা যদি প্রকৃত দ্রবণের একটা সংজ্ঞা বলি, তাহলে সংজ্ঞাটা কেমন দাঁড়াবে না, কোনো দ্রবণে যদি দ্রাবকণার ব্যাস 10⁻⁻7 সেন্টিমিটার বা 1 ন্যানোমিটার বা তার চেয়েও কম হয় এবং দ্রাবকণা দ্রাবকের সাথে ওতপ্রোতভাবে মিশে গিয়ে স্বচ্ছ, সমসত্ব এবং স্থায়ী মিশ্রণ তৈরি করে, তখন সেই মিশ্রণকে আমরা বলবো কি প্রকৃত দ্রবণ। বুঝতে পেরেছ সবাই? তাহলে প্রকৃত দ্রবণ আমরা গত ক্লাসে যেগুলি আমরা দেখেছিলাম, সমসত্ব এবং অসমসত্ব দ্রবণ, সেগুলির সাথে মিলিয়ে পড়লে পরে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তো প্রথমে আমরা দেখব প্রলম্বন। এখানে একটা অ্যানিমেশন আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা খুব মনোযোগ দিয়ে অ্যানিমেশনটা দেখবে এবং সেখান থেকে আমরা প্রলম্বন সম্পর্কে একটা পরিষ্কার চিত্র পেয়ে যাব। অ্যানিমেশনটাতে দেখো প্রথমে কি দেখানো আছে না, একটা ট্যাঙ্ক যাতে জল ভর্তি আছে
এবং এই যে ট্যাঙ্ক, এর মধ্যে কি করা হচ্ছে না, এর মধ্যে কিছুটা বালি মেশানো হচ্ছে। বালি মিশিয়ে সেখানে চামচ দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে এবং সেখানে মেশানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি না, বালির কণাগুলি জলে মিশে যাচ্ছে ঠিকই, কিন্তু পুরোপুরি দ্রবীভূত হচ্ছে না। বেশিরভাগ বালির কণাই জলে ভাসমান অবস্থায় আছে। তবে আরেকটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবে ধীরে ধীরে এগুলি কি হচ্ছে, নিচের দিকে থিতিয়ে পড়ছে। এই ধরনের যে মিশ্রণ, এই ধরনের মিশ্রণকে আমরা বলছি কি প্রলম্বন। তাহলে প্রলম্বনের ধর্ম সম্পর্কে যদি আমরা বলি, এখান থেকে আমরা কি পাচ্ছি না, প্রলম্বন একটা অসমসত্ব, অস্বচ্ছ প্রকৃতির হয়। প্রলম্বনের কণাগুলিকে আমরা খালি চোখে সহজেই দেখতে পারি। প্রলম্বনের মধ্য দিয়ে যদি আলোকরশ্মি পাঠানো হয় তাহলে তার গতিপথ দৃশ্যমান হয়, মানে টিন্ডাল প্রভাব দেখা যায়। আর স্থির অবস্থায় যদি আমরা অনেকক্ষণ রেখে দিই তাহলে দেখা যাবে কি না, স্থির অবস্থায় এগুলি ধীরে ধীরে নিচে থিতিয়ে পড়ছে। এই যে বৈশিষ্ট্যগুলি ছাড়াও আমরা আরও কয়েকটা কথা এখান থেকে জানতে পারি। কি না, প্রলম্বনের মধ্যে দ্রাবকণাগুলির যে ব্যাস, সেগুলি অনেকটাই বড়, 10⁻⁻5 সেন্টিমিটার বা তার চেয়েও বেশি। যে কারণে কি হচ্ছে, আমরা সেগুলি খালি চোখে দেখতে পাচ্ছি। আর এ কারণেই প্রলম্বনের কণাগুলি সাধারণ ফিল্টার পেপারের মধ্য দিয়েও যেতে পারে না, মানে ফিল্ট্রেশন পদ্ধতিতে বা পরিস্রাবন পদ্ধতির সাহায্যে আমরা মিশ্রণ থেকে এই দ্রাবকণাগুলিকে পৃথক করতে পারি। তো এর থেকে আমরা কি করতে পারি, প্রলম্বনের একটা সংজ্ঞা আমরা তৈরি করতে পারি। মনে রাখবে, বৈশিষ্ট্যগুলি যদি আমাদের সব ঠিকঠাকভাবে জানা হয়ে যায় তাহলে সংজ্ঞা তৈরি করা একেবারেই সহজ। ঠিক একই রকমভাবে আমরা প্রলম্বনের সংজ্ঞাটা যদি তৈরি করি তাহলে আমরা দেখব যে কোনো একটি কঠিন পদার্থ একটি তরল পদার্থের মধ্যে 10⁻⁻5 সেন্টিমিটার বা তার অধিক ব্যাস বিশিষ্ট কণারূপে যদি বিস্তৃত থাকে তাহলে যে অস্থায়ী এবং অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে তাকে আমরা বলবো কি প্রলম্বন বা সাসপেনশন। যেমন আমরা যেটা দেখলাম, বালির দানা জলে মেশানো হয়েছে, তাহলে প্রলম্বন তৈরি হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে যে প্রলম্বন সাধারণত কঠিন দ্রাবের ক্ষেত্রেই হয়। এই জায়গাটা তোমরা একটু মনে রাখবে। আচ্ছা বলো তো, আমরা জলের মধ্যে যদি বালির পরিবর্তে চকের গুঁড়ো মেশাতাম তাহলে কি হতো? এগুলি কি সারাক্ষণ জলের মধ্যে বিস্তৃত হয়ে থাকবে নাকি আস্তে আস্তে থিতিয়ে পড়বে? না, বালির মতোই সেগুলি সারাক্ষণ বিস্তৃত হয়ে থাকবে না, এগুলি আস্তে আস্তে কি হবে, নিচে থিতিয়ে পড়বে। তাহলে প্রলম্বন সম্পর্কে তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। এবারে আমরা আসছি তার পরের যে ভাগটা, সেটা কি না, সেটা হচ্ছে কলয়েড। তো কলয়েডের ক্ষেত্রে আমরা আরেকটা অ্যানিমেশন দেখব। অ্যানিমেশনটা তোমরা ভালো করে দেখে নাও। এখানে কি আছে না, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কলয়েড কণার খুব ছোট ছোট অদ্রবণীয় কণা দ্রাবকের মধ্যে ছড়িয়ে আছে। এই ছোট ছোট কণাগুলি প্রতিনিয়ত একে অপরকে ধাক্কা দিচ্ছে, যার ফলে তারা কি হচ্ছে, আঁকাবাঁকা পথে ছোটাছুটি করছে, যাকে আমরা বলছি ব্রাউনিয়ান মোশন। আর এর ফলে কি হচ্ছে, দ্রাব যে কণাগুলি, এই কণাগুলি স্থির অবস্থায় রেখে দিলেও থিতিয়ে পড়ছে না। আর এখানে সমস্ত অংশটা এত সুন্দরভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে যে আমাদের দেখলে পরে মনে হয় সেটা একটা সমসত্ব মিশ্রণ, কিন্তু আসলে সেটা সমসত্ব মিশ্রণ না, সেটা একটা অসমসত্ব প্রকৃতির হয়। যেমন দুধ একটা কলয়েডিয়াল সলিউশন। এই কলয়েডিয়াল কণাগুলির আকার ছোট বলেই আমরা কি করতে পারি না, এদের খালি চোখে দেখতে পারি না। তবে যদি আমরা একটা লাইট বিম তার পাশে রাখি তাহলে দেখব যে সে লাইট বিমকে স্ক্যাটার করছে, যাকে বিজ্ঞানী টিন্ডালের নাম অনুসারে আমরা টিন্ডাল প্রভাব বলে থাকি।
এই যে টিন্ডাল প্রভাব, এই টিন্ডাল প্রভাব আমরা ঘরের একটি ছোট ছিদ্র দিয়েও অবজার্ভ করতে পারি, যেখানে একটা লাইট বিম ঘরে প্রবেশ করবে এবং সেখানে কি হচ্ছে, ঘরের মধ্যে যে প্রচুর ধূলিকণা আছে, ধোঁয়ার কণা আছে, সেগুলি ঘোরাঘুরি করে এবং সেগুলি দৃশ্যমান হয়, মানে সেখানে টিন্ডাল প্রভাব আমরা দেখতে পাই। তাহলে এখান থেকে আমরা কলয়েডের যে বৈশিষ্ট্যগুলি জানতে পারছি, সেগুলি কেমন না, কলয়েডের কণাগুলির হেটেরোজিনিয়াস হয়ে থাকে, মানে কি অসমসত্ব মিশ্রণ হয়ে থাকে। এগুলিকে আমরা খালি চোখে দেখতে পারি না, কারণ এগুলি খুব ছোট প্রকৃতির হয়। তার মধ্যে কি হয়, টিন্ডাল প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আর কি, এগুলিকে দীর্ঘক্ষণ রেখে দিলেও নিচে থিতিয়ে পড়বে না। এছাড়াও যে বৈশিষ্ট্যগুলি আমাদের জানতে হবে, সেগুলি কি, যে না কলয়েড কণাগুলির যে ব্যাস, সেগুলি প্রকৃত দ্রবণ এবং প্রলম্বন এই দুটোর যে কণাগুলি আছে তার মাঝামাঝি, 10⁻⁻⁷ কম ছিল প্রকৃত দ্রবণে, আর এখানে 10⁻⁷ বা 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে হয় কলয়েডীয় কণাগুলির ব্যাস। এগুলি অস্বচ্ছ প্রকৃতির হয়। খেয়াল রাখবে, এই যে কলয়েড কণাগুলিকে খালি চোখে দেখা যায় না, তবে তাদেরকে আলট্রা মাইক্রোস্কোপ বা ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা দেখতে পারি। আর যেটা ছিল যে কলয়েড কণাগুলির যে ব্রাউনিয়ান মোশন, মানে কি কলয়েড কণাগুলি যে একে অপরের সাথে ধাক্কা দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, কলয়েড কণাগুলি প্রতিনিয়ত আঁকাবাঁকা পথে ছোটাছুটি করছে, যাকে আমরা বলছি কি ব্রাউনিয়ান গতি। এই ব্রাউনিয়ান গতি থাকার ফলেই কি হচ্ছে, কলয়েড কণাগুলি সহজে থিতিয়ে পড়ে না। সেই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে তাদেরকে আমরা কিভাবে পৃথক করব? আদৌ কি পৃথক করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব। তার জন্য আমাদের নর্মাল ফিল্ট্রেশন পদ্ধতি বা বাষ্পীভবন পদ্ধতি সেগুলি কিন্তু কার্যকর নয়। তার জন্য একটা বিশেষ পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয়, যেটাকে বলা হচ্ছে কি সেন্ট্রিফিউগেশন। এই সেন্ট্রিফিউগেশন পদ্ধতির সাহায্যে আমরা দুধ থেকে তার ফ্যাটের যে কণাগুলি, সেগুলিকে আমরা আলাদা করতে পারি। আমরা নদীর ঘোলা জল থেকে কি করতে পারি, সেই ধূলিকণা বা কাদামাটির যে কণাগুলি আছে সেগুলিকে আমরা পৃথক করতে পারি। তো এই যে বৈশিষ্ট্যগুলি, এই বৈশিষ্ট্যগুলি আমাদের কলয়েড দ্রবণের বৈশিষ্ট্য। দুধ, চা, মিল্ক অফ ম্যাগনেসিয়া, আমাদের বিভিন্ন রকম যে ফোমগুলি আছে, শেভিং ক্রিম আছে, কুয়াশা, এগুলি সবগুলি কি কলয়েড দ্রবণের উদাহরণ। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি আমরা জানলাম, সেখান থেকে সেই আগের মতোই কলয়েড দ্রবণে একটা সংজ্ঞা যদি আমরা তৈরি করি, তাহলে দেখব যে কোনো একটি পদার্থ সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয় অবস্থায় হতে পারে। অপর একটি পদার্থের মধ্যে সেই অপর পদার্থটিও কঠিন, তরল বা গ্যাস তিন ধরনের হতে পারে। 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার বিশিষ্ট কণাগুলি বিস্তৃত থেকে যে দ্বিদশা সম্পন্ন অসমসত্ব কিন্তু স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে, তাকে আমরা কলয়েড দ্রবণ বা কলয়েড বলবো। এখানে একটা নতুন শব্দ তোমরা পেয়েছো, দ্বিদশা। এখানে মনে রাখবে, এখানে কলয়েড দ্রবণের ক্ষেত্রে দুটি দশা বর্তমান, একটা হচ্ছে বিস্তৃত দশা আর একটা হচ্ছে বিস্তার মাধ্যম, যে কারণে আমরা বলছি দ্বিদশা। তাহলে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম বিষয়টা কি না, আমরা দ্রবণের ক্ষেত্রে যে দ্রাবের কণার মতো যে উপাদানটা ছিল, সেটাই এখানে হচ্ছে বিস্তৃত দশা। আর দ্রবণের মধ্যে দ্রাবকের যে ভূমিকা ছিল, সেটা কলয়েড দ্রবণের ক্ষেত্রে হয়ে গেছে বিস্তার মাধ্যম। তো কলয়েড দ্রবণের ক্ষেত্রে আমরা দ্রাব বা দ্রাবক কথাগুলি উল্লেখ করব না, আমরা উল্লেখ করব বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম। যেমন মনে করো দুধ, যার কথা বলছিলাম, দুধ একটা যে কলয়েড দ্রবণ, দুধের মধ্যে যে ছোট ছোট ফ্যাটের কণাগুলি আছে সেগুলি হচ্ছে বিস্তৃত দশা, আর দুধের মধ্যে যে জল যেটা আছে সেটা হচ্ছে বিস্তার মাধ্যম। যে বিস্তার মাধ্যম বা বিস্তৃত দশার যে ভৌত অবস্থা, সেই ভৌত অবস্থার উপর ভিত্তি করে কলয়েডকে আমরা
8টি ভাগে ভাগ করতে পারি। সে 8টি ভাগ সম্পর্কে আমরা একটা তোমাদের চার্টের মাধ্যমে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেগুলি ভালো করে দেখবে। এখানে খেয়াল রাখবে, এখান থেকে কিন্তু কোনো না কোনো কোশ্চেন তোমাদের বিভিন্নভাবে সেট হতে পারে। যেমন মনে করো ইমালশন, ইমালশনের উদাহরণ কি আছে? দুধ। সরাসরি কোশ্চেন আসতে পারে, ইমালশনের একটি উদাহরণ দাও। বা এমন হতে পারে দুধ কী ধরনের কলোয়েডিয়াল সলিউশন হতে পারে। বা এমন হতে পারে যে ইমালশনের মধ্যে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা কী আছে। এমনভাবে বিভিন্নভাবে তোমাদের এই চার্ট থেকে কোশ্চেন হতে পারে। তো এই চার্টটা তোমরা খুব ভালোভাবে দেখবে এবং তার থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে যে কোশ্চেনগুলি হতে পারে সেগুলি সম্পর্কেও তোমরা বিস্তারিতভাবে জেনে নেবে। তাছাড়া আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সেখান থেকে আমরা একটা কম্পারেটিভ স্টাডি আমরা করে নেব। সেটা কি না, প্রকৃত দ্রবণ, কলয়ের দ্রবণ এবং প্রলম্বন, এই যে 3 ধরনের আমরা দ্রবণ পেলাম, কার উপর ভিত্তি করে না, দ্রাবকণার আকারের উপর ভিত্তি করে সেই বিভিন্ন ধরনের যে দ্রবণগুলি তাদের একটা তুলনামূলক আলোচনা করা, সেটা তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি রাখলাম। তোমরা সেটা তৈরি করবে এবং সেটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারো তাহলে এই 3 ধরনের যে দ্রবণ তার সম্পর্কে তোমরা বিস্তারিত আনসার করতে পারবে। যে কোনো ধরনের কোশ্চেন তোমরা সেখানে আনসার করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।